হ্যাঁ, এই কথাগুলো বা ভিডিওটি তার শিরোনাম আমরা দিয়েছি যে ফরহাদ মজহারের ভুল অঙ্ক। কেন ফরহাদ মজহার? তিনি সরাসরি দাবি না করলেও তার বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন সময়ের যে সমস্ত বক্তব্য, এই সবগুলো মিলিয়ে ধারণা করা হয় যে তিনি নিজেকে এই জুলাই গণ আন্দোলনের বা ছাত্র গণ অভ্যুত্থানের প্রধান তাত্ত্বিক অথবা আধ্যাত্মিক গুরু বলে নিজেকে মনে করেন। এবং তার সেই আধ্যাত্মিক গুরুর যে অবস্থান নেওয়া নিয়ে যে সমস্ত কথাবার্তা তিনি বলেন, তার খুব বেশি প্রতিবাদ ঘটতে দেখি না। তো সঙ্গত কারণেই এই যে জুলাই আন্দোলনটা শুধুমাত্র শেখ হাসিনার গদি থেকে ছাড়া এর মধ্যেই সীমাবদ্ধ রইল এর সাফল্য। পরবর্তীতে এই আন্দোলনের কোনোই সাফল্য এনে দিতে পারেনি, না আন্দোলনকারীদের জন্য, না দেশের মানুষের জন্য। তার মানে যে কিছু ভুল ছিল তাদের ধারণার ভিতরে, এবং শুধু ভুল না, সেই ভুলগুলা বলা চলে যে ইচ্ছাকৃত অন্যায়ও ছিল। সেই কারণেই যেমন দায় ওই আন্দোলনকারীদের নেতাদের নিতে হবে, সেই রকম ফরহাদ মজহারকেও নিতে হবে। আমি বলছি যে তার ভুলগুলোর কথা, ভুল অঙ্কগুলোর কথা। প্রথম ভুলটা, যে ভুলটা আসলে আওয়ামী লীগও করে। আওয়ামী লীগ যেমন মনে করে যে আওয়ামী লীগ এবং তার সঙ্গীরা ছাড়া বাংলাদেশের স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের পক্ষের আর কেউ নাই, সেই ধারণাটা ফরহাদ মজহারের মধ্যেও গেড়ে বসেছিল বলেই তিনি এবং তারা মনে করেছিলেন যে আওয়ামী লীগকে এই যে ক্ষমতা থেকে সরানো হয়েছে, শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার লোকজন পালিয়ে গেছে, দেশ ছেড়েছেন, এটাই, অতএব তার সামনে আর আসলে কোনো বাধা নেই। এই বাধা নেই এই ধারণার বশবর্তী হয়েই তিনি এই আন্দোলনকারীদেরকে ৭১-এর প্রতিপক্ষ হিসেবে ২৪কে দাঁড় করানোর এক ধরনের যে অডাসিটি, সত্যিকার অর্থেই যে আত্মঘাতী যে তারা পদক্ষেপটা তারা নিয়েছিল, তারা বিশ্বাস করে নিশ্চয়ই, তারা ৭১-এর চাইতে ২৪কে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, অথবা ৭১কে তারা অস্বীকার করে, তাদের পরাজয়ের বছর বলে মনে করে, তার পূর্বপুরুষদের আর কি, তাদের পূর্বপুরুষদের পরাজয় এবং হার শিকারের বছর বলে মনে করে। তো শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, অতএব ৭১কে এখন নাই করে দেওয়া সম্ভব। কিন্তু তাদের অঙ্কটাতে ভুল ছিল এই কারণে যে আওয়ামী লীগের ভিতরে যতজন স্বাধীনতার পক্ষের মানুষ আছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা মানুষ আছেন, আওয়ামী লীগের বাইরে সংখ্যা কোটি কোটি বেশি। কোটি কোটি বেশি। যেই মুহূর্তে তারা ২৪ দিয়ে ৭১কে যে প্রতিস্থাপন করার চেষ্টা করলেন, সঙ্গে সঙ্গেই এই মানুষগুলো সারা দেশে একযোগে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ শুরু করলেন। আমি নিজেও প্রথম দিকে কিছু বলতে যাইনি, কিন্তু যেই দিন তারা ৭১কে আক্রমণ করলেন, সেই দিন থেকে আমি সরব হয়ে গেছি। কয়দিন, বড়জোর ১০ দিন বা ১৫ দিন, তাদের এই ইউনূস সাহেবের সরকার ক্ষমতা গ্রহণের ১০ দিন বা ১৫ দিন, অথবা তারও আগেই বোধহয় আমি কথা বলতে শুরু করেছি, লিখতে শুরু করেছি ফেসবুকে। তো ওরা জাতীয় সঙ্গীতকে করতে চাইলো, হানি করতে চাইলো। দেশের মানুষ, সমস্ত যারা শিল্পীরা, যারা সংস্কৃতি কর্মীরা, তারা প্রকাশ্যে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেন। বিভিন্ন জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়ার একেবারে উন্মুক্ত জনসমক্ষে, কোনো মবের ভয় না করে, এই যে অন্ধ অজগর যে ইসলামী শক্তি নামক যে আসলে ইসলামী শক্তি, তাদের সম্পর্কে বিন্দুমাত্র ভয় না করে তারা এই গাওয়াটা শুরু করলেন। এবং সারা দেশে সকল মানুষ
প্রচণ্ডভাবে ইউনূস সাহেব এবং তার সরকারের এই যে চুপচাপ বসে থাকা, এগুলো ঘটতে দেওয়া, এই ষড়যন্ত্রটা বুঝতে পেরে তারা ইউনূস সাহেব এবং তার সরকারের বিরোধিতা শুরু করলেন। প্রথম ভুলটা ফরহাদ মজহারের হিসাবে এবং ইউনূস সাহেব সহ তার সঙ্গীদের হিসাবে যে ভুলটা ছিল, সেই ভুলের খেসারত তারা দিচ্ছেন। দ্বিতীয় ভুলটা হচ্ছে যে যাদের সঙ্গে ফরহাদ মজহার সাহেবের দীর্ঘদিনের উঠা বসা, দীর্ঘ বছরের, সেই জামাত শিবির, যাদের প্রতি তার টান, হেফাজত, মাদ্রাসা, কওমি মাদ্রাসার শিক্ষার্থী, তাদের প্রতি তার ব্যাপক যে আকর্ষণ, তাদের প্রতি তার যে ব্যাপক ভালোবাসা, তাদের প্রতি তার যে অগাধ বিশ্বাস, সেই বিশ্বাসটা আসলে তার চিন্তার সঙ্গে, অথবা বিশ্বাসটাই ভুল ছিল। তিনি আসলে এত বছর মিশেছেন কিন্তু চিনতে পারেননি। কেননা মাদ্রাসায় পড়ুয়া এই যারা এই আন্দোলনে স্রোতের মতো নেমে এসেছিল, তাদের কিন্তু ওই ধর্ম সম্পর্কে, ওই প্রতিষ্ঠানে ইসলাম সম্পর্কে যে কয়েকটি কথা শেখানো হয়, তার বাইরে ইসলামের যে অনেক বড় পরিসর আছে, জ্ঞান পরিসর আছে, জ্ঞান কাণ্ড আছে, জ্ঞানের যে বিকাশের ব্যাপারগুলো আছে, এগুলো তারা কিছু জানে না বিধায় যখন তাদেরকে বলা হয় যে ওই জায়গাটা ভাঙলেই ইসলাম কায়েম হবে, তারা সঙ্গে সঙ্গে অন্ধ অজগরের মতো ছুটে যায় সেই জায়গাকে পেঁচিয়ে ভাঙতে। যখন বলা হয় যে অমুকের মুক্তিযুদ্ধের অমুকের ভাস্কর্যকে ভাঙলেই ইসলাম কায়েম করা যাবে, বাস সঙ্গে সঙ্গে তারা ছুটে যায় এবং ভাঙতে থাকে, মনে করে তারা একটা মহাপুণ্যের কাজ করছে, তারা বিনা বিচারে ভেসে চলে যাবে এই কাজের জন্য। তো এই অজগরগুলোকে লেলিয়ে দেওয়া ফরহাদ মজহারের দ্বিতীয় এবং বড় ভুল। আর তারপরের যে ভুলটা, সেটি হচ্ছে যে যাদেরকে তিনি বলেছেন যে ছাত্রদেরকে, যাদেরকে কেউ আসলে চিনত না জুলাইয়ের আগে, এবং সত্যিকার অর্থেই যে 5ই জুলাইয়ের আগে তো মাত্র ডিবি যে কয়েকজনকে ধরে নিয়ে গেল, তাদের ওই কয়েকজনের ছাড়া অন্য কারো নাম এদেশের কোনো মানুষ জানতো না। তো তারা যখন সরকারের অংশীদার হলো এবং তারা যখন বিভিন্ন পদধারী হয়ে গেল, তারা যখন বিভিন্ন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করা শুরু করলো, অধিদপ্তর নিয়ন্ত্রণ করা শুরু করলো, রাস্তাঘাটের ইয়েতে কে বদলি হবে না হবে সেগুলো নিয়ন্ত্রণ করা শুরু করলো, তখন ফরহাদ মজহার আসলে চিনতে পারেননি যে এই নিম্নবিত্ত একটি প্যান্ট একটা শার্ট পরা, রিকশায় না উঠে রাস্তায় ঘোরা, হেঁটে হেঁটে যাওয়া, টিউশনি করে জীবন চালানো, পড়াশোনা করার খরচ চালানো, এই ছেলেগুলা টাকার লোভের কাছে এত রাতারাতি নতি স্বীকার করে ফেলবে। ফলে দেখা গেল কি, যে রিক্সায় ওঠার টাকা পেত না, সে পাজেরো নিয়ে ঘুরছে। যে যার বাড়িতে ছিল ছনের ঘর, তার বাড়ি হয়ে গেল একেবারে সাদ্দাদের বেহেস্তের মতো বড় বড় বাড়ি। তো এই নিম্নবিত্ত পরিবারের হাঘরে ছেলেদেরকে, হাঘরে ছেলে মেয়েদেরকে, তাদের স্বভাব, তাদের বৈশিষ্ট্য এই চিনতে না পারা ফরহাদ মজহারের তৃতীয় ভুল। এবং এই সবগুলো ভুল মিলিয়েই যেমন ফরহাদ মজহারের পরাজয় ঘটেছে, একইভাবে পরাজয় ঘটেছে এই জুলাই অভ্যুত্থানের। আজকে কোথাও মুক্তিযুদ্ধের বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কথা বলে কেউ দাঁড়াতে পারবে না। যদি সেটা বিএনপি করতে যায়, বিএনপিও থাকতে পারবে না। কে থাকবে, কে আসবে আমরা সেটা জানি না। কিন্তু যেমন শেখ হাসিনার পতনের সময় বলা হতো যে এরপরে কে, তিনি না থাকলে তারপরে কে,
তখন উত্তরে যে কথাটা সবাই বলতো তারপরে কি হবে সেটা আমাদের দেখার আপাতত দরকার নেই, দরকার হচ্ছে যে শেখ হাসিনার পতন হওয়া। তো যদি এখন বিএনপিও যদি সেই মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে অবস্থান নেয়, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়, তাহলে বিএনপিকেও সেই একই পরিণতি ভোগ করতে হবে। তাহলে এই অঙ্কগুলো ফরহাদ মজহার জানতেন না, তার অনুসারীরা তো জানার কথাই না, তারা যেহেতু তার কথাকেই বেদবাক্য মনে করে নিয়ে কাজ করে। কিন্তু সেই বেদবাক্যের ভিতরে যেমন বঙ্গবন্ধুর শত অনুরোধ শুনলেও ওই তার লোকজন যেহেতু মানে ওই লুটতরাজের রাষ্ট্রীয় সম্পদ বা জনগণের সম্পদ বা দুর্বলের সম্পদ লুটতরাজ থেকে পিছিয়ে আসেনি স্বাধীনতার পরেও পর্যন্ত। তো সেখানে ফরহাদ মজার তো কম ছাড়। অতএব লুটপাটের কয়েকজন ধনী হওয়া, এনসিপি নামক পার্টিটা তৈরি করা, পয়সা বানিয়ে নেওয়া, এগুলো ছাড়া আর আসলে জুলাই আন্দোলনের কোনো সাফল্য নাই। জুলাই আন্দোলন সত্যিকার অর্থেই হেরে গেছে এবং হেরে গেছেন ফরহাদ মজার।